মঙ্গলবার সকাল 10:30টায় কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরবেন খালেদা জিয়া। লন্ডন থেকে রওনা হবেন কাল বিকেলে। রাষ্ট্র গঠনে সব রাজনৈতিক দলকেই ছাড় দেওয়ার আহ্বান ঐকমত্য কমিশনের। সংস্কার প্রস্তাব নিয়ে 12 দলীয় জোটের সঙ্গে বৈঠক। হাসিনার আমলে টিভি চ্যানেল দেয়া হতো রাজনৈতিক আনুগত্যে। অনেক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলার অভিযোগ গণমাধ্যম কমিশনের। নতুন ভিসি আসার পরেও কাটেনি কুয়েটের অচল অবস্থা। লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের বিচার না হওয়া পর্যন্ত ফিরবেন না শিক্ষকরা। এবং পাক রেঞ্জারকে আটকের জেরে নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলি। ঝিলাম নদীতে ভারত বেশি পানি ছাড়ায় আজাদ কাশ্মীরে বন্যার শঙ্কা। স্বাগত। এখন ঢাকায় পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি সুমাইয়া রাজি। 6 মে মঙ্গলবার সকাল 10:30টায় দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। লন্ডনের হিথ্রো থেকে সোমবার বিকেল 4:10 দেশের উদ্দেশ্যে রওনা হবে খালেদা জিয়াকে বহনকারী কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স। এদিকে বিমানবন্দর এলাকার যানজট এড়াতে জনসাধারণকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের অনুরোধ জানান মির্জা ফখরুল। যুক্তরাজ্য থেকে খালেদা জিয়ার প্রত্যাবর্তনকে ঘিরে উচ্ছ্বসিত দলের নেতাকর্মীরা। তবে রাজনীতিতে তিনি কতটা সক্রিয় হবেন তা নির্ভর করছে শারীরিক অবস্থার উপর। প্রতিবেদনে থাকছে বিস্তারিত। চিকিৎসা নিয়ে 4 মাস পর লন্ডন থেকে কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ফেরার পথে তার সফরসঙ্গী থাকবেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান, কোকোর স্ত্রী সৈয়দা শামেলা রহমান এবং ডাক্তার AZM জাহিদ হোসেন। তবে বাংলাদেশ বিমান নয়, কাতারের আমিরের দেয়া বিশেষ বিমানে লন্ডন থেকে দেশে ফিরছেন তিনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে তার 2 পুত্রবধূ তারাও আপনারা আসছেন, একই সঙ্গে তারাও আসবেন। আপনার বিমানের ফ্লাইটে আমরা সব কিছু রেডি করে ফেলেছিলাম, তো বিমানের 11টা ছিল, দুপুর 11টা। সেটা এখন নির্ভর করবে যে আপনার কাতার অ্যাম্বুলেন্সে কখন আসবে। যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের আশা খালেদা জিয়ার দেশে ফেরা রাজনৈতিক আন্দোলনকে নতুন করে শানিত করবে। নেত্রী সুস্থ হয়ে বাংলাদেশে যাচ্ছেন মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। আমাদের নেতা বাংলাদেশে অচিরেই যাবেন আগামীর বাংলাদেশ গড়ার জন্য, একটি গণতান্ত্রিক বাংলাদেশ, মানুষের ভোটের অধিকারের বাংলাদেশ, যে বাংলাদেশ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চেয়েছিলেন। দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট ও আর্থারাইটিস সহ শারীরিক নানা অসুস্থতায় ভুগছেন খালেদা জিয়া। চলতি বছরের 8 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে আসেন তিনি। টানা 17 দিন চিকিৎসাধীন থাকার পর লন্ডন ক্লিনিক থেকে গত 25 জানুয়ারি খালেদা জিয়াকে তারেক রহমানের বাসায় নিয়ে যাওয়া হয়। অর্ধযুগের বেশি সময় পর পরিবারের সদস্যদের সঙ্গে ঈদও উদযাপন করেছেন তিনি। তবে নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মায়ের সাথে ছেলে তারেক রহমানের দেশে ফেরা হচ্ছে না। উনি বাংলাদেশে যাচ্ছেন এবং আমরা এতদিন আমরা যদিও ওনার চিকিৎসা, কিন্তু আমরা একটা আনন্দের মধ্যে ছিলাম যে আমাদের নেত্রী আমাদের সাথে আছেন, আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব উনিও আমাদের মাঝে আছেন। কিন্তু আমরা যুক্তরাজ্য বিএনপি আমরা এখন শূন্যতা ফিল করছি বা করব এখন থেকে, যে আমাদের নেত্রী, আমাদের মা, মাদার অফ ডেমোক্রেসি, এখন উনি বাংলাদেশে ফিরে যাচ্ছেন। খালেদা জিয়া তার সরব উপস্থিতিতে দেশের রাজনীতির গতিপথকে কতটা প্রভাবিত করবেন তার পুরোটাই নির্ভর করছে শারীরিক সুস্থতার উপর। বিএনপি নেতাকর্মীদের আশা আগামীর বাংলাদেশের রাজনীতিতে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে খালেদা জিয়ার দূরদর্শী দিক নির্দেশনা। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকরা জানিয়েছেন দিন দিন তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। 2018 সালে তৎকালীন আওয়ামী আমলে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়ে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন বিএনপি চেয়ারপারসন। কোভিড-19 মহামারীর সময় বিশেষ বিবেচনায় কারামুক্ত হন খালেদা জিয়া। এখন যুক্তরাজ্য। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় 49 আসামি খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি মঙ্গলবার।
রোববার আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে 3 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। আপিল বিভাগ জানায়, মামলার গুরুত্ব অনুসারে এই শুনানিতে প্রধান বিচারপতির উপস্থিত থাকাটা গুরুত্বপূর্ণ। বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ গত 1 ডিসেম্বর তারেক রহমান সহ সব আসামিকে খালাসের রায় দেন। 21 নভেম্বর এই মামলায় খালাস চেয়ে করা আসামির আপিল ও ডেথ রেফারেন্স শুনানি শেষ হয়। 2018 সালের 10 অক্টোবর এই মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর জামান বাবর ও বিএনপির নেতা আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ড দেন বিচারিক আদালত। রাষ্ট্র গঠনের সব রাজনৈতিক দলকেই ছাড় দেওয়ার আহ্বান জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ডাক্তার আলী রিয়াজ। সকালে সংস্কার প্রস্তাব নিয়ে 12 দলীয় জোটের সঙ্গে বৈঠকের আগে এ কথা বলেন তিনি। সকাল 10:30টায় জাতীয় সংসদ ভবনের LT হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে বসে 12 দলীয় জোট। এ সময় স্বাগত বক্তব্যে ডক্টর আলী রিয়াজ বলেন, ঐকমত্য তৈরি করতে হলে সবাইকে কিছু ছাড় দিতে হবে এবং রাষ্ট্র গঠনে মৌলিক বিষয়ে সবাইকে এক হওয়ার আহ্বান জানান তিনি। ভিন্নমতের জায়গাগুলোকে সংকুচিত করে এক জায়গায় এসে সকল সমস্যার সমাধানে আসতে হবে বলেও জানান ডাক্তার আলী রিয়াজ। আজ বিকেলে একই হলে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সাথে বৈঠক করবেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা। সকলের সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে একটি জাতীয় সনদ তৈরি করতে, যা বাংলাদেশের ভবিষ্যতের পথরেখা নির্ধারণ করবে। কিন্তু ঐকমত্য তৈরি করতে হলে সবাইকেই কিছু না কিছুটা ছাড় দিতে হবে, সবাইকেই আমাদের এক জায়গায় আসতে হবে। আমরা সব বিষয়ে একমত হতে পারবো না, কিন্তু রাষ্ট্রের পুনর্গঠনের জন্য যে মৌলিক জায়গাগুলো, সেখানে আমাদেরকে একমত হয়েই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। জাতীয় সংসদ ভবনের LT হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে 12 দলীয় জোটের বৈঠকের আরও খবর জানাতে এই মুহূর্তে যুক্ত হয়েছেন মেহরিন আনি। 12 দলীয় জোটের প্রস্তাবনার বিষয়ে কোনো কিছু জানতে পেরেছেন কিনা? রাত্রে সকাল 10টার কিছু সময় পর এখানে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে 12 দলীয় জোটের বৈঠক শুরু হয় এবং সেখানে বৈঠকের শুরুতেই কিন্তু বলা হয়েছে যে এখানে তারা তাদের যে 12 দলীয় জোটের যে প্রস্তাবনাগুলো রয়েছে তারা সেগুলো তুলে ধরবেন এবং শুরুতেই জাতীয় ঐকমত্য কমিশনের যে সহসভাপতি রয়েছেন ডক্টর আলী রিয়াজ, তিনি কিন্তু এই 12 দলীয় জোটের কাছে তাদের যে প্রত্যাশা সেটি কথা তুলে ধরেন এবং প্রথমে তিনি বলেন যে এই যে এখন পর্যন্ত জাতীয় ঐকমত্য কমিশনের 20টি দল রাজনৈতিক দলের সাথে কিন্তু তাদের আলোচনা হয়েছে এবং এরই পরিপ্রেক্ষিতে আজকে কিন্তু 12 দলীয় জোটের সাথে তাদের এই আলোচনা চলছে এবং তারা বলেছে যে এই যে রাজনৈতিক দলগুলোর সাথে তাদের যে আলোচনা সেটি কিন্তু আসলে জাতীয় সনদ তৈরির জন্যই তারা এই আলোচনায় বসছে, যা ভবিষ্যতে বাংলাদেশের যে ভবিষ্যতের পথ সেটি আসলে তৈরি করবে। এবং তিনি বলেন যে আসলে এই যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের মধ্যে ভিন্নমত থাকলেও সেগুলো আসলে সংকুচিত করে রাষ্ট্রীয় স্বার্থে তারা যেন একটি ঐকমত্যে আসেন, সেই আশা কিন্তু তিনি পুনর্ব্যক্ত করেছেন। এবং তিনি কিন্তু বলেছেন যে রাজনৈতিক যে দলগুলো রয়েছে তারা তাদের যে সহ রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরকে আসলে একত্রিত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। এবং সেই জায়গা থেকে 12 দলীয় জোটে যে প্রধান সমন্বয়ক রয়েছেন মোস্তফা জামান হায়দার, তিনি কিন্তু বলেছেন যে তারা আসলে এই যে দিনের পর দিন সংস্কারের নামে যে কালক্ষেপণ করা হয়েছে তারা সেটি চান না। তারা চান ন্যূনতম সংস্কার করে খুব দ্রুত দেশের যে নির্বাচনে যে জনপ্রতিনিধিরা আছে তাদের হাতে দায়িত্ব হস্তান্তরের মাধ্যমে জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন হোক, সেটাই তারা চায়। এবং তারা এই আরও একটি বিষয় বলেছে যে এই যে রাষ্ট্র কাঠামো রয়েছে সেই রাষ্ট্র কাঠামোর মাধ্যমে যেন পরবর্তীতে আর নতুন কোনো স্বৈর শাসন তৈরি না হয়, সেই দিকটিতেও কিন্তু তারা এই আজকের যে বৈঠক তারা করছে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে, সেই ঐকমত্য কমিশনে কিন্তু তারা সেটি তুলে ধরবে। এবং এখন পর্যন্ত তারা এই প্রস্তাবনাগুলো দিয়েছে এবং তারা বলেছে তারা ঐকমত্য কমিশনের যে প্রস্তাবনাগুলো আছে তাদের মধ্যে সবগুলোর মধ্যেই তারা মোটামুটি বলা চলে যে একমত, তবে কিছু বিষয়ে তারা হয়তো বা সেখানে দ্বিমত প্রকাশ করবেন বলে বৈঠকের আগে তারা আমাদের গণমাধ্যম কর্মীদের জানিয়েছে। তো রাত্রি এখন পর্যন্ত এই ছিল আমার কাছে জাতীয় সংসদের LD ভবন হলের সামনে থেকে সবশেষ। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে 12 দলীয় জোটের বৈঠকের খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মী মেহরিন আনি।
শেখ হাসিনার আমলে টেলিভিশন চ্যানেলের লাইসেন্স রাজনৈতিক আনুগত্যের ভিত্তিতে দেওয়া হয়েছিল, সাংবাদিকতার দক্ষতায় নয় বলে মন্তব্য করেছেন গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান কামাল আহমেদ। সকালে ধানমন্ডির মাইটাস সেন্টারে বিশ্ব গণমাধ্যম দিবস উপলক্ষে মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি। সাংবাদিকদের বেতন কাঠামো নিয়ে উদ্বিগ্নতা জানিয়ে তিনি আরও বলেন, বেতন কম হলে সাংবাদিকরা দুর্নীতিতে আগ্রহী হয়ে পড়বে। গত 15 বছরে আগের সরকার সংবাদ মাধ্যমের উপর পদ্ধতিগতভাবে সিস্টেমেটিক্যালি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করেছিল। টেলিভিশন চ্যানেলের লাইসেন্স যে দেওয়া হয়েছে তা দেওয়া হয়েছে সম্পূর্ণ রাজনৈতিক আনুগত্যের ভিত্তিতে। গণমাধ্যম কমিশন করতে বলেছি, একই সাথে সাংবাদিকতা সুরক্ষা আইন করতে বলেছি। 5 সপ্তাহ চলে গেছে, এখন বোধহয় 6ষ্ঠ সপ্তাহ চলছে। এখনো পর্যন্ত সরকারের দিক থেকে খুব বড় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে এটা এখনো দৃশ্যমান না। অনেকের বিরুদ্ধে মিথ্যা মামলা হচ্ছে, হত্যা মামলা। সাংবাদিকতা হত্যা করতে যায়নি, এটা গ্রহণযোগ্য না এবং এর ফলেই কিন্তু এক ধরনের পরিবেশে অস্বস্তির পরিবেশ, বৈরী পরিবেশ বলে মনে হয় এবং তৈরি হয়। বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত গ্রিগোরিভিচ খোজিনের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল 11টায় গুলশানের দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাক্ষাৎ হয়েছে। বৈঠকে দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, বৈজ্ঞানিক পর্যটন, জ্বালানি ও সাংস্কৃতিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। এ নিয়ে বিএনপির মিডিয়া সেল জানায়, সৌজন্য সাক্ষাতে বিএনপি মহাসচিব ছাড়াও স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসন পররাষ্ট্র নীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওয়াজেদ অংশ নিয়েছেন। পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী 2 মাস 8 দিন পর আজ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও শিক্ষকদের অনুপস্থিতিতে তা সম্ভব হয়নি। শিক্ষকরা বলছেন, কুয়েট একটি শান্তিপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে যারা বিশৃঙ্খলা করেছে তাদের শাস্তি না হলে এমন পরিস্থিতি চলতে থাকবে। এদিকে শিক্ষার্থীরা বলছেন, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কারণে এমনিতেই তারা পড়ালেখায় অনেকটা পিছিয়ে গেছে। এরপরেও যদি এই ধারাবাহিকতা চলমান থাকে তাহলে তাদের ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়বে বলে শঙ্কা তাদের। গত 18 ফেব্রুয়ারি শিক্ষকদের লাঞ্ছিতের ঘটনার সঙ্গে জড়িতদের সুষ্ঠু বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার কথা জানায় শিক্ষক সমিতি। কুয়েট ক্যাম্পাসের সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন রামিম চৌধুরী। রামিম, কি বলছেন শিক্ষক সমিতির সদস্যরা, জানাবেন। রাত্রি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষা কার্যক্রমের যে অচল অবস্থা সেটি কিন্তু এখনো পর্যন্ত কাটেনি। আজকে কিন্তু সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী কুয়েটের যে শিক্ষা কার্যক্রম সেটি কিন্তু চালু করার কথা ছিল, তবে শিক্ষকরা কিন্তু এখনো পর্যন্ত শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করছেন না। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের সাথে আমরা সকালে কথা বলেছি, তারা যেটি বলছেন যে মূলত কিন্তু এখানকার গত 18 ফেব্রুয়ারি যে হামলার ঘটনা ঘটেছিল তারপর থেকে কিন্তু এখানকার শিক্ষার্থীদের সাথে শিক্ষকরাও লাঞ্ছিত হয়েছে, শিক্ষকরা হামলার শিকার হয়েছে। সেসব ব্যাপারে কিন্তু এখনো পর্যন্ত তদন্তে যারা জড়িত রয়েছে তাদের আনা হয়নি এবং এর পাশাপাশি শিক্ষকরা কিন্তু যে লাঞ্ছনার যে শিক্ষকদের সাথে সেই ঘটনারও কিন্তু এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি এবং সেসব সুরাহা কিন্তু শিক্ষকরা চান এবং তারা যেটি বলছেন যে শিক্ষার্থীদের যে 6 দফা দাবি ছিল, 6 দফা দাবির যে যৌক্তিক দাবিগুলো ছিল সেগুলোর সাথেও তারা একমত, সেগুলো কিন্তু বেশ কয়েকটাই কিন্তু এখনো পর্যন্ত পূরণ হয়নি। সব মিলিয়ে তারা যেটি বলছেন যে এই কার্যক্রমগুলো সম্পন্ন করতে হবে এবং শিক্ষকদের সাথে যে লাঞ্ছনার ঘটনা ঘটেছে সেগুলোরও বিচার করতে হবে। সব মিলিয়ে এই জিনিসগুলো যদি সম্পন্ন করা হয় তবেই তারা শিক্ষা কার্যক্রমে ফিরবেন। তবে এখানকার শিক্ষার্থীরা যেটি বলছেন যে বিচার কার্যক্রম একটি লং প্রসেস বলা চলে এবং সে কারণে কিন্তু তারা যেটি বলছেন যে এই বিচার কার্যক্রম এবং শিক্ষা কার্যক্রম সেটি চলুক এবং শিক্ষা কার্যক্রমের পাশাপাশি এই বিচার কার্যক্রম চালানোর কথা কিন্তু বলছেন এখানকার শিক্ষার্থীরা এবং তারা যেটি বলছেন যে
দ্রুতই যেন শিক্ষকরা মেনে নিয়ে যেন দ্রুতই এই শিক্ষা কার্যক্রম চালু করেন, কারণ বেশ অনেক দিন হয়ে গেছে, প্রায় 2 মাস 8 দিন হয়ে গেছে এখনো পর্যন্ত কিন্তু শিক্ষা কার্যক্রম বন্ধ ছিল এবং তারা চাচ্ছেন যে দ্রুতই শিক্ষা কার্যক্রম যেন চালু হয়। এর পাশাপাশি ভিসি যিনি নিয়োগ হচ্ছেন তিনিও কিন্তু সবার সাথে কথা বলছেন সবকিছু শিক্ষা কার্যক্রম চালু করার জন্য। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে কুয়েট ক্যাম্পাস থেকে সবশেষ খবর রাত্রি। কুয়েট ক্যাম্পাস থেকে যুক্ত ছিলেন রামিম চৌধুরী। মিয়ানমারের অভ্যন্তরীণ যুদ্ধাবস্থা স্বাভাবিক না হলে রোহিঙ্গা প্রত্যাবাসনের আশা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তবে কূটনৈতিকভাবে প্রচেষ্টা অব্যাহত রাখার কথা জানিয়েছেন তিনি। সকালে আইএসপিআর আয়োজিত রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ক সেমিনারে এসব কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা। Complete civil war going on in Myanmar, and I do not want to be hopeful that unless the dust settles, we will be able to send our Rohingyas back to their country. Already we have spent about 8 years, and maybe it will take some time more, but what I insist on is that we must arrive at, through diplomacy and through negotiations, maybe beyond diplomacy also, we must have the roadmap how all these people can go back. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ভুয়া। তিনি পিএইচডি সম্পূর্ণ করেননি। সিডনির ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস থেকে এ তথ্য জানানো হয়েছে। আপিল বিভাগে বাড়ি সংক্রান্ত মামলায় এ তথ্য দাখিল করেন আইনজীবী ব্যারিস্টার সাজ্জাদ হায়দার। গেল 13 মার্চ আপিল বিভাগে বাড়ি সংক্রান্ত মামলার শুনানিতে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিকার হক বলেছেন, ব্যারিস্টার তুরিন আফরোজ ট্রাইব্যুনালের প্রসিকিউটর থাকা অবস্থায় ক্ষমতার সব রকম অপব্যবহার করেছেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আবেদনের শুনানিতে বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগে তিনি এসব কথা বলেন। গত 20 ফেব্রুয়ারি উত্তরায় 5তলা বাড়িতে তুরিন আফরোজের মা শামসুন নাহার বেগম এবং তুরিন আফরোজের ভাই শিশির আহমেদ শাহ নেওয়াজ আহমেদের বসবাস করা নিয়ে বিচারিক আদালতের স্থিতাবস্থার আদেশ বাতিল করে দেন হাইকোর্ট। রাজধানীর তাঁতীবাজার এলাকার সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করছে রাজুক। সেখানে আছেন সহকর্মী সানি মৃধা, যুক্ত হচ্ছে তার সঙ্গে। সানি, অভিযানে কতটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলে জানাবেন? রাত্রি আসলে এখানে যেমনটা বলা হয়েছিল শুরুর দিকে যে এখানে অবৈধ স্থাপনা বা সরকারি জায়গায় যে ধরনের অবৈধ স্থাপনাগুলো রয়েছে সেই ধরনের অভিযানগুলো তারা করবে। তবে প্রথম দিকে কিন্তু তারা যে ধরনের অভিযানগুলো পরিচালনা করেছে, কিছুক্ষণ আগেও এই যে আমার পিছনে যে কনস্ট্রাকশনের কাজ চলছে এই জায়গাটি ছিল, সেখানে অভিযোগ ছিল যে এই যে কনস্ট্রাকশনের কাজ করানো হচ্ছে সেখানে কোনো ধরনের সেফটি মেনটেন করে আসলে কনস্ট্রাকশনের কাজগুলো করা হয়নি। এই অভিযোগের ভিত্তিতে কিন্তু তারা এখানে এসছেন। এসে কিন্তু এই ধরনের এখানে যে ধরনের বৈদ্যুতিক লাইন ছিল সেই লাইনের সংযোগগুলো বিচ্ছিন্ন করা হয়েছে। একই সাথে আপনি জানেন যে তাঁতীবাজারে কিন্তু বিশেষ করে অনেক ধরনের ব্যবসা পরিচালিত হয়। বিশেষ করে এই যে আমরা এখন যে জায়গাটিতে ছিলাম কিছুক্ষণ আগে, সেখানে স্বর্ণের অনেকগুলো দোকান ছিল। সেই ভবনগুলোর কিন্তু 2টি ভবনে তারা অভিযান পরিচালনা করেছে। অভিযোগ ছিল যে সেখানকে আবাসিক ভবনের অনুমোদন থাকলেও সেখানে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করছে এবং সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু সেই বিল্ডিং 2টির বৈদ্যুতিক লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। যেহেতু এই স্বর্ণের দোকান বা খুবই মূল্যবান ব্যবসা প্রতিষ্ঠান, এই কারণে কিন্তু তারা ভাঙচুর করেননি বলে আমাদেরকে এখানে নির্বাহী যে ম্যাজিস্ট্রেট ছিলেন উনি আমাদেরকে জানিয়েছেন। একই সাথে তারা এই সতর্ক করেছেন যে আগামী 7 দিন বা বেশ ওনাদেরকে সময় নির্ধারণ করা হয়েছে যে এই সমস্যা সমাধানে রাজউকের চেয়ারম্যানের সাথে নির্বাহী চেয়ারম্যানের সাথে কিন্তু আলোচনা করে কিভাবে এই সমস্যার সমাধান করা যায়, এরপর কিন্তু পুনরায় তারা কার্যক্রম করতে পারবে। কিন্তু এখানে যারা ব্যবসায়ী রয়েছেন বা ভবন কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে আমাদের কথা হয়েছিল। তারা বলেছে এখানে দীর্ঘ কয়েক দশক ধরেই তারা ব্যবসা পরিচালনা করেছেন এবং একই সাথে বাণিজ্যিক ও আবাসিক 2টির অনুমোদনই তাদের কাছে ছিল। তারপরও তাদেরকে এই ধরনের তাদেরকে লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। একই সাথে তাদেরকে নোটিশ দেওয়ার পরও তারা নোটিশের পরিপ্রেক্ষিতে কিন্তু তারা এখানের জবাবও চিঠির মাধ্যমে দিয়েছিলেন। সেই চিঠির জবাবের পরও কিন্তু রাজুকের পক্ষ থেকে কিছু জানানো হয়নি এবং অনেক জায়গায় তারা বলেছেন যে কোনো ধরনের নোটিশ ছাড়াই তারা অভিযানগুলোতে পরিচালনা করছে। এর ফলে কিন্তু তারা কোনো ধরনের প্রস্তুতি ছাড়াই, অর্থাৎ তাদের যে ব্যবসায়িক যে প্রতিষ্ঠান আছে সেখানকার যে মালামাল যেগুলো রয়েছে সেগুলো হস্তান্তর করা ছাড়াই কিন্তু এখানে রাজুক আসছেন। একই সাথে যেহেতু এখানকার বেশ কিছু দোকানি স্বর্ণালঙ্কারের ব্যবসা রয়েছে, সেখানে নিরাপত্তার একটা বিষয় থাকে। যেহেতু বৈদ্যুতিক লাইন বিচ্ছিন্ন করা হয়েছে, সেই বিভিন্ন সিসি ক্যামেরা থাকে,
থেকে সেই সিসি ক্যামেরার সংযোগগুলো বিচ্ছিন্ন করা হয়েছে, সেই জন্য তারা কিছুটা হচ্ছে যে সংকট প্রকাশ করেছে। তো রাত্রি এই ছিল তাঁতীবাজারে রাজুকের উচ্ছেদ অভিযান নিয়ে সবশেষ আমার কাছে। তাঁতীবাজার এলাকার সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান করছে রাজুক। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সানি মৃধা। রাজধানীর গণপরিবহনের সমস্যা কমাতে শুরু হওয়া রাইড শেয়ারিং যেন এখন এক ভোগান্তির নাম। নানা কারণে দিন দিন অ্যাপ থেকে মুখ ফিরিয়ে চুক্তিতে চলাচল করছেন বাইক চালকরা। বাধ্য হয়েই দরদাম করে চলাচল করতে হচ্ছে যাত্রীদের। এতে উভয়েরই নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পাশাপাশি বিভিন্ন ঝুঁকি তৈরি হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, রাইড শেয়ারিং নীতিমালা বাস্তবায়নের অভাবে সড়কে দেখা দিচ্ছে বিশৃঙ্খলা। বিস্তারিত আসিফ ইকবাল খানের প্রতিবেদনে। রাজধানীর যে কোনো ব্যস্ত রাস্তার মোড়ে দাঁড়ালেই দেখা যায় যাত্রীর অপেক্ষায় বসে আছেন বাইক চালক। যার প্রয়োজন দরদাম করে বাইক চালকের পেছনে সওয়ার হন তিনি। তবে যার দরদামে পোষায় না, আরেক বাইকের দিকে এগিয়ে যান তিনি। কিন্তু এমন হওয়ার কথা ছিল না। অ্যাপে রাইড শেয়ারিংয়ের জন্য ডাকলে মোটরসাইকেল হাজির হবে নির্দিষ্ট জায়গায়, সেটাই নিয়ম। কিন্তু সেই নিয়ম এখন আর নেই। অ্যাপের মোটরসাইকেল পরিণত হয়েছে চুক্তির বাহনে। যানজট সহ চলাচলে নানা প্রতিবন্ধকতার শহর ঢাকায় কিছুটা স্বস্তির বার্তা নিয়ে এসেছিল রাইড শেয়ারিং কোম্পানিগুলো। প্রায় বছর দশেক আগে কর্মব্যস্ত শহরে নগরবাসীর যাতায়াত ব্যবস্থাকে নিরাপদ ও স্বস্তিদায়ক করার প্রতিশ্রুতি নিয়ে বাজারে আসে পাঠাও। এরপর একে একে আসে উবার, ওভাই সহ একাধিক প্রতিষ্ঠান। আশা জাগিয়েও অল্প সময়ের মধ্যেই রাইড শেয়ারিং পরিণত হয়েছে ভোগান্তিতে। অতিরিক্ত ভাড়া, ডিজিটাল পেমেন্টে রাজি না হওয়া ও যাত্রী হয়রানি ইস্যুতে চালক, যাত্রী ও প্রতিষ্ঠান দুষছেন একে অপরকে। একটা প্যাসেঞ্জার যদি অ্যাপ ইউজ করে রাইডকে কল দিয়ে একটা রাইডার নিয়ে যায়, তখন সেক্ষেত্রে প্যাসেঞ্জার সেফটি আছে। কিন্তু একটা রাইডারের যদি ক্ষতিগ্রস্ত হয়, তখন কোনো কোম্পানি সেটা কখনো দায়বদ্ধ হয় না। অ্যাপসে অনেক টাইমে লস হয়ে যায়। দেখা যায় এমন জায়গায় আছে, সেখানে গেলে পরে ওইখানে আর ভাড়া হয় না। অ্যাপসে ভাড়া কম, কোনটাকে ভাড়া একটু বেশি। অ্যাপসে আপনি অনেক সময় নেটের স্লো নেটে অনেক সময় তারা ইউজ করতে চায় না, যেতে চায় না। পরস্পর দোষারোপের চক্রে পড়ে যুব কর্মসংস্থানের সম্ভাবনাময় খাত রাইড শেয়ারিং যেন মুখ থুবড়ে পড়েছে। যাত্রী কল্যাণ সমিতির তথ্য মতে যানজটের এই নগরীতে প্রায় 5 লাখ এবং সারা দেশে প্রায় 12 লাখ মোটরযান রাইড শেয়ারিংয়ে যুক্ত, যার অধিকাংশই অ্যাপের বিপরীতে চলে চুক্তিতে। যাত্রীরা বলছেন, বাইক চালকরা অ্যাপ ব্যবহার না করায় একদিকে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান, তেমনি গ্রাহক সেবা নিয়েও জবাবদিহিতার বাইরে থাকছেন তারা। ভাড়া নিয়ে দরদামের সময় কটূক্তি, বেপরোয়াভাবে গাড়ি চালানো এবং ত্রুটিযুক্ত বাইক রাইডে ব্যবহারের প্রবণতার পাশাপাশি বাড়ছে অপরাধ। চুক্তিতে গেলে যেটা সমস্যা, কি ভাড়া নিয়ে অনেক রেশারেশি হয়, বাট অ্যাপসে যত আমরা ফিক্সড একটা ভাড়া থাকে। আমরা যখন হচ্ছে অ্যাপসের মাধ্যমে যাই, তখন এনআইডি দিয়ে ভেরিফাইড করা থাকে, একটা রিস্ক ফ্রি থাকে এবং আগে থেকে আমাদের যে ভাড়াটা এটা ফিক্সড থাকে। কল আসতেছে না বিথাই ফোনটাকে যাইতেছে, কিন্তু এটা তো রিস্ক, আর অ্যাপসে কোনো রিস্ক নাই। অ্যাপ ভিত্তিক যানবাহন শৃঙ্খলার মধ্যে আনতে 2017 সালে আইন হলেও বাস্তবায়ন হয়নি। গণপরিবহন বিশেষজ্ঞদের মতে এই খাতে এখনও ব্যাপক সম্ভাবনা রয়েছে। যারা এই রাইড শেয়ারের অনুমোদন দিয়েছেন, অনুমোদনটা পর্যন্তই তারা দায়িত্বটা পালন করেছেন, কিন্তু অভিভাবক হিসাবে তার সাথে চুক্তিবদ্ধ অবস্থায় যে শর্তগুলি আছে, সেবার যেই মানদণ্ডগুলি তাকে বলা হয়েছে, সেটা দেখার জন্য যেই রেগুলেটরি বডির ওভারসাইটটা থাকার কথা নাই। নানা সমস্যায় জর্জরিত এই খাত সবচেয়ে বড় ধাক্কা খায় করোনা মহামারীর সময়, যার প্রভাব কাটেনি এখনও। বর্তমানে ওভাই, পিকমি ও সহজসহ 15টি নিবন্ধিত রাইড শেয়ারিং প্রতিষ্ঠান রয়েছে দেশে। এর মধ্যে অনেকে লাইসেন্স নিয়েও অবস্থা বিবেচনায় কার্যক্রম শুরু করেননি, আর বাকি প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়েছে লোকসানে। ফলে টিকে আছে মাত্র 2 থেকে 3টি প্রতিষ্ঠান। যখন থেকে রাইড শেয়ারিং সেবাটি অ্যাপস থেকে চুক্তিতে চলছে, তখন থেকে ভালো নেই যাত্রী, চালক, প্রতিষ্ঠান কেউই। সংশ্লিষ্টরা বলছেন, এই সেবাটিকে কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যেতে প্রয়োজন আইনের কঠোর প্রয়োগ আর সম্মিলিত উদ্যোগ। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। দ্রুত এগিয়ে চলছে সিরাজগঞ্জের হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণ কাজ। দেশের সর্বাধুনিক প্রযুক্তি নির্ভর এই প্রকল্প চালু হলে উত্তর ও দক্ষিণাঞ্চলের 22 জেলার সাথে রাজধানীর সড়ক যোগাযোগ যেমন সহজ হবে, তেমনি গতি পাবে ব্যবসা বাণিজ্য।
যার ইতিবাচক প্রভাব পড়বে জাতীয় অর্থনীতিতে। আগামী বছরের মার্চেই কাজ শেষের আশা প্রকল্প সংশ্লিষ্টদের। ইমরান শেখের ক্যামেরায় আরও জানাচ্ছেন রিফাত রহমান। উত্তরাঞ্চলের প্রবেশদ্বার সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর। ঢাকা বগুড়া, ঢাকা রাজশাহী আর ঢাকা পাবনা মহাসড়কের সংযোগস্থল এটি। দুটি জাতীয় মহাসড়কের সংযোগস্থল এবং অন্তত 10টি স্থলবন্দরের সড়ক যোগাযোগের কেন্দ্র এই গুরুত্বপূর্ণ মোড়। আর এখানেই গড়ে উঠছে দেশের সবচেয়ে বড় ও আন্তর্জাতিক মানের হাটিকুমরুল ইন্টারচেঞ্জ। আলাদা 6টি র্যাম্প ও একটি গ্রাউন্ড রোড থাকবে ইন্টারচেঞ্জে। ঢাকামুখী ও উত্তর দক্ষিণমুখী যান চলবে আলাদা র্যাম্প দিয়ে, আর ধীরগতির যান চলবে নিচের গ্রাউন্ড রোডে। 743 কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে চায়না রেলওয়ে ব্রিজ কর্পোরেশন। 2026 সালের মার্চেই কাজ শেষ করার লক্ষ্য প্রকৌশলীদের। এখন চেষ্টা করছি যে ঢাকা থেকে বগুড়া এবং ঢাকা থেকে পাবনা এবং বগুড়া থেকে পাবনা এই যে আন্তঃসংযোগটা এটা চালু করা দেওয়ার জন্য, এবং এই বছরের ডিসেম্বরের মধ্যে আমাদের যত র্যাম্প আছে এগুলো আমরা চালু করে দিব। তো আমাদের এই ফেজ বাই ফেজ আমরা জনগণকে এই সড়কগুলো উপহার দেব। দেশের সড়ক যোগাযোগে প্রথমবারের মতো ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম প্রযুক্তি ব্যবহার হচ্ছে এ প্রকল্পে। সড়ক দুর্ঘটনা কমাতে এবং যানবাহন নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই প্রযুক্তি। এছাড়া ইতিমধ্যেই শেষ হয়েছে প্রকল্পটির বাউন্ডারি ওয়াল, কালভার্ট ও মূল স্থাপনার পাইলের নির্মাণ কাজ। ব্রিজ অলরেডি SMPT 1 2 ব্রিজ কমপ্লিট করে ফেলছি। আরি ওয়ালগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের বিভিন্ন র্যাম যেমন র্যাম বি কমপ্লিট হয়ে গেছে, র্যাম এরও কমপ্লিট হওয়ার পথে। সবগুলো সেগমেন্টের কাজ একযোগে চলমান রয়েছে। আমাদের নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে, সেই লক্ষ্যেই আমরা কাজগুলো এগিয়ে নিয়ে যাচ্ছি। ইন্টারচেঞ্জটি সম্পূর্ণ নির্মাণ শেষ হলে বদলে যাবে উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা। কমবে যানজট, তৈরি হবে নতুন শিল্প কারখানা, বাড়বে কর্মসংস্থান। এই উত্তর অঞ্চলের যে যানজটগুলি হতো, বিশেষ করে আমাদের সিরাজগঞ্জের এই যমুনা সেতুর পরেই আপনার যে হাটিকুমরুলের যে যানজটটা হতো, এই যানজট থেকে মানুষ মুক্ত পাবে। পণ্য পরিবহনের যে বিষয়গুলো আছে, এগুলো যেহেতু 5টি বন্দর আছে, এই বন্দরগুলোতে খুব স্বল্প মূল্যে এবং স্বল্প সময়ের মধ্যে পণ্য পরিবহন পৌঁছানো সম্ভব। এগুলো দ্রুতগতির বাস, ট্রাক এক লেনে চলাচল করবে। 3 হুইলার এবং মোটরসাইকেল, CNG এগুলো আরেক লেনে চলাচল করলে দুর্ঘটনার হারটা অনেক কমে যাবে এবং সাধারণত যে যানজটগুলো হয় এই যানজটগুলো অনেকাংশে নিয়ন্ত্রণ আসবে। 2023 সালে শুরু হওয়া হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণ কাজের অগ্রগতি হয়েছে এরই মধ্যে 52%। নির্ধারিত সময়ে কাজ শেষ হলে দেশের অর্থনীতিতে যুক্ত হবে নতুন মাত্রা। রিফাত রহমান, এখন সিরাজগঞ্জ। রাজস্থানে ভারত পাকিস্তান সীমান্ত থেকে এক পাকিস্তানি রেঞ্জারকে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী BSF। বিষয়টি নিশ্চিত করেছে NDTV। এর জের ধরে পাক ভারত নিয়ন্ত্রণ রেখা বা লাইন অফ কন্ট্রোলে দুদেশের সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। স্বাভাবিক সময়ে সীমান্তে অতিক্রমের বিষয়টি BSF ও পাকিস্তানের রেঞ্জার দ্রুত মীমাংসা করে ফেললেও পেহেলগাম কাণ্ডের পর পরিস্থিতি বেশ জটিল হয়ে উঠেছে। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্যই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পেহেলগাম হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফের। এদিকে দুদেশের উত্তেজনাপূর্ণ এই পরিস্থিতিতেই আগামী সপ্তাহে ভারত ও পাকিস্তান সফরে আসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। দুদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে আলোচনা হওয়ার কথা রয়েছে তার। সিন্ধু চুক্তি অমান্য করে ঝিলাম নদীতে ভারত স্বাভাবিকের চেয়েও বেশি পানি ছাড়ছে বলে অভিযোগ পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর এলাকার বাসিন্দাদের। এতে ঝিলাম নদীর পানির স্তর বেড়ে বন্যার সংখ্যায় হাজার হাজার মানুষ। তবে ভারতের সিন্ধু চুক্তি স্থগিতের সিদ্ধান্তে আপাতত বড় প্রভাব পড়বে না বলে মত বিশেষজ্ঞদের। কিন্তু সিন্ধু সিমলা চুক্তি নিয়ে নয়াদিল্লি ইসলামাবাদ উত্তেজনা না কমলে পরিণতি ভয়াবহ হবে বলে ধারণা অনেকের। তহিদুর রহমান জানাচ্ছেন বাকিটা। পেহেলগাম ইস্যুতে সিন্ধু চুক্তি স্থগিত করে ভারত পানিযুদ্ধ শুরু করেছে বলে প্রথম থেকেই অভিযোগ পাকিস্তানের। এখন সেই চুক্তি অমান্য করে জম্মু কাশ্মীর অঞ্চল থেকে ঝিলাম নদীতে স্বাভাবিকের চেয়ে বেশি পানি ছাড়ছে ভারত, এমনটাই দাবি পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের বাসিন্দাদের।
কোনো ধরনের আগাম বার্তা ছাড়া মাঝে মধ্যেই ভারত পানি ছেড়ে দেয় আজাদ কাশ্মীরের মুজাফফরাবাদের ঝিলাম নদীর তীরে বাড়ছে পানির স্তর। বন্যার শঙ্কায় উদ্বেগের মধ্যে দিন কাটছে অঞ্চলটির হাজার হাজার বাসিন্দার। সবচেয়ে বেশি দুশ্চিন্তায় কৃষক ও মৎস্যজীবীরা। When India released the water, the river rose by 8 to 10 feet. There is a lot of fear and uncertainty, especially after hearing reports that more water could be released without any warning. I crossed the river to fish and sell it locally, just enough to get by. Last week I set my nets, but 2 days later a sudden 10-foot surge of water hit. By the time I returned, the nets were gone. I suffered heavy losses. 1960 সালে হওয়া সিন্ধু পানি চুক্তি একসময় দুদেশের মধ্যে সহযোগিতার বিরল প্রতীক হলেও পেহেলগাম ইস্যু ঘিরে এখন প্রশ্নবিদ্ধ। যতই হুমকি ধামকি দিক, একতরফাভাবে সিন্ধু চুক্তি বাতিলের এখতিয়ার নেই ভারতের, এমনটাই মনে করেন আজাদ কাশ্মীরের সাবেক প্রধানমন্ত্রী রাজা মোহাম্মদ ফারুক হায়দার খান। It's not between only India and Pakistan. World Bank is there. Articles of that agreement is concerned that no one, either India or Pakistan, can walk away from this. They have to agree mutually if they want to scrap this. অতীত ইতিহাস থেকে দেখা যায় 1965, 1971 এবং 1999 সালে ভারত পাকিস্তান যুদ্ধে জড়ালেও বহাল ছিল সিন্ধু চুক্তি। 2016 সালে কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর সিন্ধু চুক্তি ঘিরে ভারত উত্তাপ ছড়াতে শুরু করে বলে দাবি পাকিস্তানের। তখন পানি সরবরাহ ব্যাহত করে পাকিস্তানকে সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের জন্য শাস্তির হুমকি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেছিলেন, রক্ত এবং পানি একসাথে প্রবাহিত হতে পারে না। পরে 2023 সালে ইসলামাবাদকে একটি নোটিশও পাঠায় নয়াদিল্লি। এসব দিক বিবেচনায় বিশেষজ্ঞরা মনে করছেন 22 এপ্রিল পেহেলগাম ইস্যুতে হুট করেই সিন্ধু চুক্তি স্থগিতের সিদ্ধান্ত নেয়নি ভারত, এটি পূর্ব পরিকল্পিত। In 2023, India had sent a formal notice to Pakistan calling for the treaty to be reviewed and modified. And Pakistan has also raised various complaints and allegations accusing of India of trying to shift the water flows upstream through hydroelectric power projects along the Jhelum and Chenab rivers. So this is not something which has come out of nowhere. There have been pre-existing tensions that have been leading up to this point. সিন্ধু চুক্তি স্থগিত করার বর্তমান সিদ্ধান্তে তাৎক্ষণিকভাবে বড় প্রভাব পড়বে না বলে মনে করছেন অনেকেই। তবে ভারতের সিন্ধু চুক্তি স্থগিতের ঘোষণা যেমন উত্তাপ ছড়িয়েছে, তেমনি পাকিস্তান 1972 সালে হওয়া সিমলা শান্তি চুক্তি বাতিলের হুমকি দিয়েও উত্তেজনার পারদ বাড়িয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। These are clearly crossing red lines, whether it be the suspension of the Indus Water Treaty, whether it be the Shimla Agreement. I think it definitely raises the stakes and tensions between both countries. চুক্তির মাধ্যমে সিন্ধু অববাহিকার পূর্বাঞ্চলীয় 3টি নদী রাভি, বিয়াস ও শতদ্রুর পানি ব্যবহারের অনুমতি পায় ভারত। অন্যদিকে পশ্চিমাঞ্চলের 3টি নদ নদী সিন্ধু, ঝিমলা ও চেনিবারের পানি পায় পাকিস্তান, যার উপর পাকিস্তানের 80% সেচ ও কৃষি নির্ভরশীল। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। গাজায় শনিবার রাতভর ইসরায়েলি হামলায় 3 নবজাতক সহ প্রাণ গেছে অন্তত 39 জন ফিলিস্তিনের। উপত্যকাটির সীমান্তে শুকনো খাবার, পানি ও ওষুধ বোঝাই অনেক ট্রাক আটকে রেখেছে ইসরায়েলি সেনাবাহিনী। আল জাজিরার তথ্য বলছে 2 মাসের বেশি সময় ধরে গাজায় ত্রাণ প্রবেশ করতে না দেয়ায় অনাহারে এখন পর্যন্ত প্রাণ গেছে 57 ফিলিস্তিনের। এদিকে হামাসের বিরুদ্ধে অভিযানের তীব্রতা বাড়াতে কয়েক হাজার রিজার্ভ সৈন্যকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। আইডিএফ জানায় আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই রিজার্ভ সৈন্যদলকে বিভিন্ন সেক্টরের দায়িত্বে নিয়োগ দেওয়া হবে। অন্যদিকে শনিবার রাতে ইসরায়েলের রাজধানী তেল আবিবে সরকার বিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রতিরক্ষা দপ্তর ঘেরাও করেন বিক্ষোভকারীরা। তাদের অভিযোগ, জিম্মিদের ফিরিয়ে আনার বদলে হামাসের সাথে যুদ্ধ জিইয়ে রাখতে চায় বর্তমান প্রশাসন। আগ্রাসনের মধ্যেই 2 মাসের বেশি সময় ধরে চলমান ইসরায়েলি অবরোধে গাজায় দৃশ্যমান হচ্ছে দুর্ভিক্ষের চিত্র। অর্থ থাকলেও খাবার পাচ্ছে না মানুষ। ক্ষুধার জ্বালায় আবর্জনার স্তূপ থেকে নষ্ট খাবার কুড়িয়ে খেতে বাধ্য হচ্ছেন ধ্বংসস্তূপের এই নগরের অনেক বাসিন্দা। ক্ষুধা ও অপুষ্টিতে সবচেয়ে বেশি মৃত্যুর কোলে ঢলে পড়েছে শিশুরা। তৌহিদুর রহমান জানাচ্ছেন বাকিটা। ইসরায়েলি অবরোধে খাদ্য ও সহায়তা সামগ্রীর অভাবে মার্চ মাসের 2 তারিখ থেকে দুর্ভিক্ষের ক্ষণগণনা শুরু হয় অসহায় গাজাবাসীর। 2 মাস অতিবাহিত হওয়ায় যা এখন দৃশ্যমান। ক্ষুধার জ্বালায় নিরীহ মানুষের হাহাকার তীব্র হচ্ছে অবরুদ্ধ ভূখণ্ডে। পচা বাসি খাবার এবং পশু খাদ্য তো আছেই, আবর্জনার স্তূপ থেকে নষ্ট খাবার কুড়িয়ে জীবন রক্ষায় খেতে বাধ্য হচ্ছেন
ধ্বংসস্তূপের এই নগরীর অনেক বাসিন্দা। তাদেরই একজন হেশাম। تقدر بيقولوا عنها في اللغه الفصحى الزبالات. بنروح على الزبالات وبنجمع الخبز هذا في منه الخربان بنجيب مع الكيس بنبيع ب 10 شيكل لعزك للدواب تعاون الناس. ভয়াবহ খাদ্য সংকটের চিত্র তুলে ধরতে গিয়ে এই ভুক্তভোগী আরও জানান, ক্ষুধার যন্ত্রণায় কলিজার টুকরা 2 সন্তানসহ পুরো পরিবারের সদস্যরা পচাপাশি খাবার খেয়ে অসুস্থতায় ভুগছেন। নেই চিকিৎসার ব্যবস্থাও। صابنا تلبك معه من الخبز هذا. عيينا الاطفال نعيط بس ما فيش بديل بيعيه ناخده على المستشفيات ما فيش انك تجيب له. ইসরায়েলি আগ্রাসনের আগে 20 শেকেলে 3 দিনের খাবার চাহিদা মিটলেও বর্তমানে 100 শেকেলে এক বেলার খাবারও পাওয়া যাচ্ছে না বলে জানান গাজাবাসী। অর্থাৎ অর্থ থাকলেও মিলছে না খাবার। তাই তো জাতিসংঘ সহ গাজায় মানবিক সহায়তায় নিয়োজিত বিভিন্ন সংস্থার বিলি করা খাবার সংগ্রহে দিনকে দিন লাইন দীর্ঘ হচ্ছে নিরুপায় গাজাবাসীর। করুণ বাস্তবতা হলো সহায়তার ভাণ্ডারও ফুরিয়ে এসেছে। كل شيء مسكر علي، لا ادويه لا دواء ولا علاج لا فراش لا اكل، من وين اجيب؟ من وين اوفر؟ واحنا في الحصار اللي احنا فيه. عشان هيك جيت للتكيه اجيب لاولادها طعميهم. No food, no fuel, no relief supplies, absolutely nothing, no commercial goods. That's 2.1 million people that have not had any essential necessities for their survival entering into Gaza. গাজা কর্তৃপক্ষের তথ্য বলছে 2 মাসে ক্ষুধা ও অপুষ্টিতে ভুগে প্রাণ গেছে 50 জনের বেশি বাসিন্দার। এর মধ্যে বেশিরভাগই শিশু। বর্তমানে 60,000-এর বেশি শিশু চরম অপুষ্টিতে ভুগছে। 10 লাখেরও বেশি মানুষ প্রতিদিন ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছেন। এমন করুণ পরিস্থিতির মধ্যেও একদিকে সীমান্ত বন্ধ রাখা হয়েছে, অন্যদিকে ত্রাণ নিয়ে গাজার উদ্দেশ্যে রওনা হওয়া একটি জাহাজে শুক্রবার হামলা চালিয়েছে ইসরায়েল। অপরাধ ঢাকতে ওই জাহাজে হামাস সদস্য ছিল বলে দাবি তেল আবিবের। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। দেশের 2টি সুইমিং কমপ্লেক্স থাকলেও ব্যবহার হয় একটি। এনএসসির তত্ত্বাবধানে থাকা পল্টনের সুইমিং কমপ্লেক্সে 2 দশকে অকেজো পানি শোধন যন্ত্র। তবে মিরপুরের জাতীয় সুইমিং কমপ্লেক্সে আধুনিক সুযোগ সুবিধা থাকলেও নেই ইলেকট্রিক স্কোরবোর্ড। সেজন্য আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনে ব্যর্থ হচ্ছে বাংলাদেশ। যদিও ফেডারেশন বলছে জাতীয় সুইমিং কমপ্লেক্সে চলছে ইলেকট্রিক স্কোরবোর্ডের কাজ। শিগগিরই এ ভেন্যুতে প্রস্তুত হবে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের। ব্যাখ্যা জানাচ্ছেন তাসওয়ার নাফি। জীর্ণশীর্ণ দেয়াল, ভাঙাচোরা অবকাঠামো, বাইরে থেকে দেখে মনে হবে কোনো পরিত্যক্ত ভবন। তবে এটি বাংলাদেশের প্রথম সুইমিং কমপ্লেক্স। এখন অনেকটা অবহেলা অযত্নে পড়ে আছে পল্টনের এই সুইমিং কমপ্লেক্সটি। হয় না কোনো জাতীয় কিংবা আন্তর্জাতিক ইভেন্ট। এছাড়া 2 দশক ধরে অকেজো হয়ে আছে পানি শোধনের যন্ত্রটিও। এটার মধ্যে যেমন আপনার বয়েলিং সিস্টেম নাই, পানি গরম করার, আরেকটা হলো ফিল্টারেশন প্ল্যান্ট নাই। তো এখন এই 2টা জিনিস যদি আমরা করতে যাই, বিশেষ করে ফিল্টারেশন প্ল্যান্ট অনেক ব্যয়বহুল একটা বিষয়। তো এখন সেই ক্ষেত্রে আমি অনুরোধ করব জাতীয় ক্রীড়া পরিষদের প্রপার্টি যেহেতু, ওনাদের যদি সেই সামর্থ্য থেকে থাকেন, আমি অনুরোধ করব যে অন্তত ফিল্টারেশন প্ল্যান্টটা যেন এখানে তৈরি হয়। স্কুল লেভেলের যারা যেই গার্ডিয়ানরা যারা তাদের ছেলে মেয়েদেরকে পাঠাচ্ছে, এখান থেকে কিন্তু আমরা অনেক বেটার সাঁতারু পেতে পারি, কিন্তু বাট সেই সাপোর্টটা আমরা দিতে পারছি না পানির কারণে। এতক্ষণ পর্দায় আপনারা যে সুইমিং কমপ্লেক্সটি দেখছিলেন সেটি বাংলাদেশের সবথেকে পুরনো সুইমিং কমপ্লেক্স। তবে বর্তমানে সেখানে কোনো খেলা না হলেও মিরপুরের এই ন্যাশনাল সুইমিং কমপ্লেক্সটিতে আন্তর্জাতিক খেলা আয়োজন সম্ভব বলছেন ফেডারেশনের কর্তারা। এটাই একমাত্র ইন্টারন্যাশনাল যদি কোনো আমরা প্রতিযোগিতা করতে চাই, সেক্ষেত্রে আমাদের একটাই মানে ল্যাকিংস, সেটা হচ্ছে আমাদের ইলেকট্রনিক স্কোরবোর্ড। তো ইলেকট্রনিক স্কোরবোর্ডটা যদি আমাদের ঠিক হয়ে যায়, আমরা এখানে ইন্টারন্যাশনাল কম্পিটিশনও করতে পারবো। দেশের সাঁতার নিয়ে বর্তমান ফেডারেশনের কর্তাদের রয়েছে বিস্তর পরিকল্পনা। এছাড়া নারী সাঁতারও বের করে আনার জন্য বিশেষ কর্মপরিকল্পনা রয়েছে সাঁতার ফেডারেশনের। যেহেতু সুইমিংয়ের একটা বিষয় আছে যে অন্য খেলার সাথে সুইমিংয়ের একটু ডিফারেন্ট আছে পোশাকের বিষয়টা। তো আমার মনে হয় যে এই বিষয়গুলো যদি একটু সবাই পজিটিভলি দেখে এবং মেয়েদেরকে যদি আমরা আর্থিকভাবে নিরাপত্তা দিতে পারি সুইমিং থেকে, সেক্ষেত্রে আমার মনে হয় যে আরও মেয়েরা এগিয়ে আসবে। সাঁতারের অবকাঠামো সহ সুযোগ সুবিধা এবং আর্থিক নিরাপত্তা বাড়াতে পারলে আন্তর্জাতিক পর্যায়েও এই খেলা থেকে পদক জয় সম্ভব বলছেন সংশ্লিষ্টরা। তাসওয়ার নাফি, এখন ঢাকা।
শেষ করছি এখন ঢাকা যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। মিয়ানমারে যুদ্ধাবস্থা স্বাভাবিক না হলে রোহিঙ্গা প্রত্যাবাসনের আশা দেখছেন না পররাষ্ট্র উপদেষ্টা। করিডোর নিয়ে কোনো চুক্তি হয়নি বললেন ডক্টর খলিলুর রহমান। মঙ্গলবার সকাল 10:30টায় কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরবেন খালেদা জিয়া। লন্ডন থেকে রওনা হবেন কাল বিকেলে। রাষ্ট্র গঠনের সব রাজনৈতিক দলকেই ছাড় দেওয়ার আহ্বান ঐকমত্য কমিশনের। সংস্কার প্রস্তাব নিয়ে 12 দলীয় জোটের সঙ্গে বৈঠক। বিগত আমলে টিভি চ্যানেল দেয়া হতো রাজনৈতিক আনুগত্যে। মন্তব্য গণমাধ্যম কমিশনের। অনেক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলার অভিযোগ। আগের সরকার টেলিভিশন চ্যানেলের লাইসেন্স যে দেওয়া হয়েছে তা দেওয়া হয়েছে সম্পূর্ণ রাজনৈতিক আনুগত্যের ভিত্তিতে। এবং নতুন ভিসি আসার পরেও কাটেনি কুয়েটের অচল অবস্থা। লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের বিচার না হওয়া পর্যন্ত ফিরবেন না শিক্ষকরা। এই পুরো বিষয়টাই তদন্ত করে সুষ্ঠু বিচার নিশ্চিত না করা পর্যন্ত শিক্ষকবৃন্দ একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে। এ ছিল এখন ঢাকার আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।